আসসালামু আলাইকুম। ফুলবাগ আইজি দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি শাহিনুর ইসলাম হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতাটি নিয়ে। চলো কবি ও কবিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। এই মহান কবি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবি সম্পর্কে জানলে। আমি এবার বঙ্গবাণী কবিতাটি পাঠ করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফদ ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। শিক্ষার্থী বন্ধুরা, কবিতার বেশ কিছু শব্দ বুঝতে তোমাদের নিশ্চয়ই কষ্ট হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কবির জন্ম ১৬২০ খ্রিস্টাব্দে এবং মৃত্যু ১৬৯০ সালে। ওই সময়ের কবিতা বুঝতে একটু তো সমস্যা হবেই। তো আমি বোঝার সুবিধার্থে যে শব্দগুলো কঠিন সেগুলোর মিনিং আমি বলে দিচ্ছি। এই কবিতায় ব্যবহার করা হয়েছে হাবিলাস। এই হাবিলাস শব্দটির অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা বা অভিলাষ। সিফত, সিফত শব্দটির অর্থ হচ্ছে গুণ। নিরঞ্জন এর অর্থ হলো নির্মল, কিন্তু এই কবিতায় সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে। বঙ্গবাণী এর অর্থ তোমরা বুঝতে পারছো। বঙ্গবাণী শব্দটির অর্থ হলো বাংলা ভাষা। মারফত, মারফত শব্দটির অর্থ হলো মর্মী সাধনা। মরমী সাধনা অর্থাৎ আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। জুয়ায় শব্দটির অর্থ হলো যোগায়।
ভাগ, ভাগ অর্থ ভাগ্য। ভাগ শব্দটির অর্থ হলো ভাগ্য। আরেকটি শব্দ আছে আপে। আপে শব্দটির অর্থ হচ্ছে স্বয়ং বা আপনি। তোমরা লক্ষ্য করবে যে এই কবিতায় কবি লিখেছেন, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। এই লাইনে কবি বোঝাতে চেয়েছেন যে কবির সময়েও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত ও সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পুরো কবিতা সম্পর্কে একটু আলোচনা করে নিই। কবিতাটার যে মূল আলোচনা সেটা বোঝার চেষ্টা করি। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন প্রায় দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর গুণগান বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি আমরা সবাই কিন্তু পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই কিন্তু একমাত্র উপায়। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন ওই দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের হৃদয় স্পর্শ করে। এই ভাষার চেয়ে কল্যাণকর আর কি হতে পারে। এই কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম এবং অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটিতে মূলত দুটি দিক পরিলক্ষিত হয়েছে। একটি হলো যে মাতৃভাষার প্রতি কবির মনে যে অকৃত্রিম প্রেম, সেই প্রেমের বহিঃপ্রকাশ। আরেকটি দিক হলো যে যারা মাতৃভাষাকে ভালোবাসে না, অর্থাৎ বঙ্গদেশে জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে ভালোবাসে না, তাদের প্রতি কবির চিত্তে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে একটি হলো মাতৃভাষার প্রতি প্রেমের বহিঃপ্রকাশ, আর আরেকটি হলো মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা এতক্ষণ আলোচনা শুনলে কবি এবং কবিতাটি সম্পর্কে। এখন এই আলোচনা থেকে তোমরা বাড়িতে যেটুকু প্র্যাকটিস করবে সেটা হলো যে কবিতার এই দুটি লাইন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ স্রষ্টা পৃথিবীর সকল মানুষের ভাষাই বুঝতে পারেন। এই বিষয়টি 100 শব্দে নিজের ভাষায় লিখবে। কবিতার আরও দুটি লাইন শোনো। যেসবে বঙ্গে তো জন্মি, হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যে সকল মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ভালোবাসে না, কবি তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। এই বিষয়টি 100 শব্দে নিজের ভাষায় বুঝিয়ে লিখবে। বাড়ির কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য তোমরা কবিতাটি বেশ কয়েকবার পাঠ করবে এবং তোমাদের বইয়ে দেওয়া যে কবিতায় পাঠ পরিচিতি অংশটুকু, ওই অংশটুকু বারবার পাঠ করবে। তাহলে যে 4টি লাইনের কাজ তোমাদেরকে খণ্ড খণ্ড অংশে 2 ভাগে ভাগ করে দিলাম, সেই কাজটুকু তোমরা সফলভাবে করতে পারবে। আর এই কাজটুকু যদি তোমরা সফলভাবে করতে পারো, তাহলে তোমরা বুঝে নিবে যে পুরো কবিতাটা তোমাদের দখলে আছে এবং এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা আশা করি উত্তর করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামী ক্লাসে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে নাগাদ ভালো থাকা হয় যেন।